এর আগে আওয়ামী লীগ বিরোধী পক্ষকে দমন করার জন্য যে অস্ত্রটা ব্যবহার করেছিলেন সেই অস্ত্রের নাম ছিল মামলা। আকাঙ্ক্ষাটি ছিল যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হবে। তারেক রহমান একটা কথা বলেছেন যে সরকারের সকল কিছু মনোপুত যদি না হয়, তারপরেও নেতাকর্মীদের তিনি নির্দেশ দিয়েছেন যাতে নেতাকর্মীরা তাদেরকে সহায়তা করেন। 1 মাসের বেশি সময় এখন অতিবাহিত হয়েছে। এই সরকারের এমন কোনো কাজের পদক্ষেপ নিতে দেখেছেন বা শুরু করতে দেখেছেন যেটাতে মনে হতে পারে যে সেটা রাজনৈতিক দল বা জনগণের কাছে মনোপুত নাও হতে পারে? একটা বিপুল আকাঙ্ক্ষার ফলশ্রুতিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আকাঙ্ক্ষাটি ছিল যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হবে। আর স্বৈরাচার কোনো ব্যক্তির ব্যাপার নয়, এটা একটা ব্যবস্থার ব্যাপার। আমরা ব্যক্তির বদল অনেকবার দেখেছি, কিন্তু ব্যবস্থার বদলটা দেখি নাই বলে মুখটা পাল্টে যায়, কিন্তু মুখ নিঃসৃত কথাগুলো প্রায় একই রকম থাকে। আমরা কখনো কখনো যদি রেকর্ডটা ঘুরিয়ে বাজাই তাহলে দেখব বিরোধী দলে থাকার সময় তিনি যে কথা বলেছিলেন ক্ষমতায় গিয়ে ঠিক তার উল্টোটা বলছেন, আবার ক্ষমতায় থেকে যারা বলছেন তারা যখনই বিরোধী দলে আসেন তারা আবার তার উল্টোটা বলছেন। এই কারণে একসময় স্বৈরাচার বিরোধী আন্দোলনে, ছাত্র আন্দোলনে যখন আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছিলাম, তখন আমাদের দল বাসদের পক্ষ থেকে আমরা একটা স্লোগান লিখেছিলাম দেয়ালে, যে আজকের যুগে বুর্জুয়ারা ক্ষমতায় থাকলে স্বৈরাচারী, ক্ষমতার বাইরে থাকলে গণতন্ত্রী। তো সেটা নিয়ে অনেক ধরনের বিতর্ক হয়েছিল। আমরা এটা এরকম কথা লিখতে চাই নাই, কিন্তু আমাদের অভিজ্ঞতা আমাদেরকে এরকম কথা লিখতে বাধ্য করেছিল। এখনও যেন সেরকম না হয়, কারণ আমাদের জীবনে তো আমরা দুটো অভ্যুত্থান দেখলাম, আর এই ভূখণ্ডের ইতিহাসে মানুষ 3টা অভ্যুত্থান দেখল। একটা 1969-এর অভ্যুত্থান, আইয়ুব খানের সেই ডিকেড অফ ডেভেলপমেন্ট, সেটাকে মানুষ দেখিয়েছিল কিভাবে ডিসপ্যারিটি ডেভেলপ করেছিল। চেয়েছিলেন, আপনারা বলেছেন উন্নয়ন, আমরা দেখলাম বৈষম্যের উন্নয়ন। ফলে তার বিরুদ্ধে মানুষের লড়াই ছিল, এবং সেই লড়াইও দেখুন আসাদের রক্তদানের মধ্য দিয়ে সে লড়াই কীভাবে একটা অগ্নিগর্ভ আন্দোলনের রূপ দিয়ে নিয়েছিল। কিন্তু আইয়ুব খানের পরে কিন্তু ক্ষমতা এসেছিল ইয়াহিয়া খান। পরে জনগণ ভোট দিয়ে তারপরে স্বাধীনতা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। ঠিক তেমনি আমরা যদি দেখি এরশাদের বিরুদ্ধে যে লড়াই আমাদের ছিল, স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই। সেই গণতন্ত্রের লড়াইয়ের পরে, এরশাদের অবসানের পরে একটা তত্ত্বাবধায়ক সরকারের রূপ এলো। তারপরে আমরা দেখলাম যে পরবর্তীতে যারা ক্ষমতায় এলেন তারা ঠিক আকাঙ্ক্ষাটার বাস্তবায়ন ঘটানোর চাইতেও তাদের নিজেদের অতৃপ্ত আকাঙ্ক্ষাটাকে পূরণ করার চেষ্টা করলেন। জনগণের আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র, আর ক্ষমতায় না থাকার একটা অতৃপ্ত বাসনা থাকে, তারা ক্ষমতায় গিয়ে সেটা পূরণ করার চেষ্টা করেন। ফলে আবার একটা বিরোধ তৈরি হয়ে গেল। এবারও আমরা দেখলাম এবারের যে ছাত্র জনগণ তার অভ্যুত্থান, তার মধ্যে দলে দলে শ্রমিকরাও এসে যুক্ত হয়েছিল, ইনফর্মাল সেক্টরে সাধারণ মানুষ যুক্ত হয়েছিল। তো এখন যদি ধরি 1000 মানুষ মৃত্যুবরণ করেছে, তার মধ্যে যদি সরাসরি ছাত্র ধরি, এটা তো 200-250, বাকি 800 তাহলে সাধারণ মানুষ। যে 103 জন শিশু মৃত্যুবরণ করেছে, তার মধ্যে প্রায় 67-68 জন শ্রমজীবী শিশু, তারা মৃত্যুবরণ করেছে। এই মৃত্যুর মধ্য দিয়ে আমরা কি চেয়েছিলাম? আমরা একটা মুক্তি চেয়েছিলাম। একটা ফ্যাসিস্ট শাসনের হাত থেকে মুক্তি চেয়েছিলাম। তো সেক্ষেত্রে সেই মুক্তিটা আসতে পারে কয়েকটা জায়গায়। আমরা বলেছিলাম যে প্রথমত একটা সংস্কার দরকার, প্রশাসনিক একটা সংস্কার, পুলিশের সংস্কার, এমনকি বিচার বিভাগের একটা সংস্কার, নির্বাচনী আইন এবং কাঠামোর সংস্কার, আর তার চেয়ে বড় যেটা সংস্কার দরকার ছিল মানুষের মনন জগতের সংস্কার। একজন দুর্নীতি করেছে, তাকে উৎখাত করতে গিয়ে আমি নিজেও যদি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ি, তাহলে কিন্তু বোঝা যাবে যে মনন জগতের সংস্কারটা হয়নি। একটা ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী সরকার যা করেছে, আমি যদি তাকে শাস্তি দিতে যেয়ে তাই করি, তাহলে আসলে পরিবর্তনটা কোথায়? সেক্ষেত্রে আপনি বলেছেন যে কোন কোন ঘটনাগুলো আমাদের মধ্যে একটু সন্দেহ তৈরি করে। আমরা কয়েকটা ঘটনা যদি বলি, যে এর আগে আওয়ামী লীগ বিরোধী পক্ষকে দমন করার জন্য যে অস্ত্রটা ব্যবহার করেছিলেন সেই অস্ত্রের নাম ছিল মামলা। সে মামলার ক্ষেত্রে কি ছিল, যে অজ্ঞাতনামা নামে অসংখ্য মানুষের নামে মামলা দায়ের করা, এবং এমন এমন মামলা দায়ের করা যেটার সঙ্গে তার আসলে কোনো সংযোগ নাই। আমরা তখন বলেছিলাম, আমি যে অপরাধ করি, আমি যদি কোনো একটা অপরাধ করি, সেই অপরাধের মামলাটাই আমার নামে দেন ভাই, আমার নামে কেন ওই হোটেলের ক্যাশ বাক্স ভাঙচুরের মামলা দেবেন। এখন আমরা দেখছি, আচ্ছা সালমান রহমানের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়ার দরকার আছে?
তার নামে তো এমনিতে অনেক মামলা করার আছে। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে লুটপাট করে ধ্বংস করে দিয়েছেন সেটা। আইনমন্ত্রীর নামে হত্যা মামলা দরকার আছে, তিনি যে আইনটাকে ডিস্টর্ট করেছিলেন। ইভেন যে মানে পরাজিত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা কিংবা দেশ থেকে চলে যাওয়া শেখ হাসিনা, তার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে, তার বিরুদ্ধে তো যদি একটা মামলা এরকম হতো যেটি তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার শপথ ভঙ্গ করেছেন, তাহলে এই মামলাটার শাস্তি যাই হোক, ভবিষ্যতের যারা ক্ষমতায় আসবেন, যারা শপথ নেবেন, আমি অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাব, এইটা ভঙ্গ করলে যে শাস্তি পেতে হয়। আমাদের এখানে তো কথা দিয়েছে, তো কি হয়েছে, কথা উল্টে ফেললাম। এই যে একটা মানসিকতা রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে, এই জায়গায় একটা বড় মানে চেক হতো, একটা চেক থাকতো, একটা ব্যালেন্স থাকতো। আমরা মনে করি এই ধরনের মামলাটা দেওয়ার ক্ষেত্রে আমরা মনে করি একটু বিবেচনা করা দরকার। 2 নম্বর, সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা কথা বলেছি। সিন্ডিকেট ভাঙার একটা কথা ছিল। ডিম সিন্ডিকেট আমরা একসময় দেখেছিলাম যে 1 সপ্তাহে 550 কোটি টাকা বাজার থেকে তুলে নিয়েছিল। এখন আমরা দেখলাম ডিমের দাম, প্রতিটা ডিমের দাম যে 12 টাকা করে নির্ধারণ করা হলো। তো এই দামটা কিভাবে নির্ধারিত হলো? সেই নির্ধারণ করার ক্ষেত্রে আগে একবার 12 টাকা নির্ধারণ করা হয়েছিল, সেটাই কি দিয়ে দেওয়া হলো? তাহলে সিন্ডিকেট করে যারা ডিমের বাজারকে অস্থিতিশীল করে, তাদেরকে না ধরে ডিমের একটা দাম নির্ধারণ করে মানুষকে এইভাবে একটা দামে বাধ্য করব? তাহলে যে বাজার সিন্ডিকেট দমন করার ক্ষেত্রে ভূমিকাটা পালন হয়নি। আর 1 মাস কিন্তু খুব বড় সময় নয়, এটা যেমন ঠিক, আবার কোনো একটা জিনিস শুরু করার জন্য 1 মাস একবার কম সময় নয়। আমরা দেখতে চাই কোথা থেকে শুরু হচ্ছে এবং কোথায় গিয়ে শেষ করব। শেষ করতে অনেক দিন সময় লাগতে পারে, কিন্তু শুরুটা তো দেখা যাচ্ছে। হ্যাঁ, শুরুটা দেখা যাচ্ছে এবং সেটা যেন অবশ্যই মনোপুত হয় এবং সেটা যেন ব্যর্থতার অংশ হিসাবে না শুরু হয়, সেটা এখন সবাই আমরা তাকিয়ে আছি নিশ্চয়ই সেই দিকে।